রেড ইন্ডিয়ানদের প্রতিশোধ লিখেছেন জেমস ফেনিমোর কুপার। জেনারেল ওয়ের সামনের কাগজখানা সই করে উঠে দাঁড়ালেন। যে কাগজখানা তিনি সই করলেন সেটা তরুণ ইংরেজ ডানকান হেডওয়ার্ডের বিদায়পত্র। তিনি এ বাহিনীর মেজর এবং আজকে বিদায় নিচ্ছেন। তার পাশেই দুজন তরুণী, কোরা এবং অ্যালিস, নতমুখে দাঁড়িয়ে। এরা কর্নেল মনরোর দুই কন্যা। এরা মেজর হেওয়ার্ডের সঙ্গে উইলিয়াম হেনরির ফোর্টে যাবে। সেই জন্যে জেনারেলের কাছে এরাও শেষ বিদায়ের জন্য দাঁড়িয়ে। উইলিয়াম হেনরির ফোর্টের বর্তমান দায়িত্বে আছেন কর্নেল মনরো। শেষ বিদায়ের পত্রখানা ডানকান হেওয়ার্ডের হাতে দিয়ে জেনারেল ওয়ের গম্ভীর হয়ে বললেন, মেজর হেওয়ার্ড, কর্নেল মনরোর কাছে তার দুই কন্যাকে পৌঁছে দেবার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। খুব সাবধানে পথ চলবেন। এখানে বনের পথ কীরকম ভয়াবহ সেটা আপনি জানেন। এই ভীষণ পথ পার করে আপনি ওদের নিয়ে যেতে পারবেন সে বিশ্বাস আমার আছে। সেই জন্যে এ দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। যদি সম্ভব হয় তবে তাড়াতাড়ি ওদের কর্নেল মনরোর কাছে পৌঁছে দেবেন, কারণ কর্নেল মনরো এদের জন্য খুবই চিন্তিত আছেন। আপনি আমার কথার গুরুত্ব নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। এর বেশি আমার বলবার কিছু নেই। মেজর হেওয়ার্ড জেনারেল ওয়েরের কথাগুলো ভালো করে শুনলেন। আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। পথে যত বিপদে আসুক আমি আমার জীবন দিয়ে ওদের রক্ষা করব এবং কর্নেলের কাছে পৌঁছে দেব। এরপর মেজর হেওয়ার্ড জেনারেল ওয়েরের কাছে বিদায় নিলেন এবং তিনজন তিনটে ঘোড়ার পিঠে যাত্রা শুরু করলেন। এদের যাত্রার আগে এক ফৌজি বাহিনীও যাত্রা করল। তাদের যাত্রাপথ উইলিয়াম হেনরি ফোর্ট। এরা যাবেন বড় রাস্তা ধরে ঘুর পথে, কিন্তু মেজর হেওয়ার্ড বনের মধ্যে দিয়ে সোজা পথে ওদের নিয়ে যেতে চাইছেন। তার কারণ কর্নেল মনরোর কন্যাদের তাড়াতাড়ি তার কাছে পৌঁছে দিতে চান। উপরন্তু পথের ধুলোবালি এবং পরিশ্রমটাও কম। মেয়েদের পক্ষে সহ্য করা সহজ হবে। সেই জন্যে তিনি ঠিক করেছেন যে অকারণ ঘুর পথে না গিয়ে সোজা পথ ধরেই যাবেন। যদিও বনের মধ্যে পথ চলার তেমন ভালো রাস্তা নেই এবং তিনি এ পথটাও ভালো চেনেন না, কিন্তু তার জন্যে ভাবনার কিছু আছে বলে তিনি মনে করেন না। কারণ উইলিয়াম হেনরি ফোর্ট থেকে যিনি এসেছেন তিনি এ পথের সব কিছুই জানেন। তিনি একজন রেড ইন্ডিয়ান সংবাদবাহক। তিনি মেজর হেওয়ার্ডকে পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হয়েছেন। মেজর হেওয়ার্ড ভালো করেই জানেন যে এইসব রেড ইন্ডিয়ান সংবাদবাহকেরা এ বনপথ এবং জঙ্গলের পথঘাট সবকিছুই জানেন। সুতরাং ভয়ের আর কোনো কারণ থাকতে পারে না। তিনি শুনেছেন যে এ পথে একটি ছোট্ট নিরাপদ ভালো রাস্তা আছে। সে পথে বিপদের কোনো সম্ভাবনা নেই। সংবাদবাহকটি সে পথ ধরেই তাকে এবং কর্নেল মনরোর কন্যাদের নিয়ে যাবেন। যে রেড ইন্ডিয়ান সংবাদবাহকটি তাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন তার নাম ম্যাগুয়া। তার শরীর দেখলে কোনো মানুষের বলে মনে হয় না। মনে হয় যেন পাথরে খোদাই করা একটা মূর্তি, একজন দক্ষ ভাস্করের কৃতিত্ব। লম্বা চওড়াই এমন চেহারা সচরাচর চোখে পড়ে না। যেমন জোয়ান তেমনই দুঃসাহসী। পরনে লোমওয়ালা চামড়ার পোশাক, মাথা কামানো, তবে সেই মাথায় মস্ত বড় একটা টিকি ঝুলছে। সেই টিকিতে বাজ পাখির পালক। অন্যান্য রেড ইন্ডিয়ানদের মতো তারও কোমরে একখানা ধারালো ছুরি ঝুলছে এবং হাতে একখানা কুড়োল। এই দুখানা অস্ত্রই যে কোনো শত্রুকে সামলাবার পক্ষে যথেষ্ট। কর্নেল মনরোর একটি মেয়ে কোরা সেই রেড ইন্ডিয়ান সংবাদবাহকটিকে দেখছিল। সে বলল, লোকটা দেখতে কি বিচ্ছিরি। মেজর হেওয়ার্ড তখনই তাকে হাত ইশারায় থামিয়ে দিয়ে বললেন, চুপ করো কোরা, লোকটা তোমার কথা শুনতে পাবেন। ওর নাম ম্যাগুয়া। আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবার দায়িত্ব নিয়েছেন। কর্নেল মনরোর আরেকটি মেয়ে অ্যালিস সেখানে দাঁড়িয়ে সে কথা শুনছিল। সে মন্তব্য করল, এই অসভ্য লোকটার সঙ্গে এত পথ পাড়ি দিতে আমার ভীষণ ভয় করবে। মেজর হেওয়ার্ড বললেন, ভয় পাবার কোনো কারণ নেই। তোমাদের বাবা তাকে বিশ্বাসযোগ্য মনে করেই পাঠিয়েছেন। অবিশ্বাসী হলে নিশ্চয়ই পাঠাতেন না। এছাড়াও আমাদের হুকুম যদি সে না মানে তাকে কি ভীষণ শাস্তি পেতে হবে সেটা সে ভালো করেই জানে। আর এ শাস্তি দেবেন স্বয়ং কর্নেল মনরো। সুতরাং একে আমরা অনায়াসেই বিশ্বাস করতে পারি। তবুও অ্যালিস বলল,
তাহলেও লোকটার চেহারা দেখে আমার কিন্তু একটুও বিশ্বাস আসছে না। আমার মনে হচ্ছে লোকটা শেষ পর্যন্ত ওই বনের মধ্যে আমাদের সঙ্গে শত্রুতা না করে বসে, তাহলে আমরা খুবই বিপদে পড়ব। কথা শুনে মেজর হেওয়ার্ড আবার বললেন, না না, ভয় পাবার কোনো কারণ নেই। মনে রেখো, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবার জন্যে তোমাদের বাবাই ওকে পাঠিয়েছেন। আমরা ওকে বিশ্বাস করতে পারি। সামনের বড় রাস্তা ধরে পথ চলতে চলতে নিজেদের মধ্যে কথা হচ্ছিল। ম্যাগুয়া মাথা নিচু করে আগে আগে। এবারে সামনেই ঘন বন। ম্যাগুয়া ওদের থামিয়ে দিয়ে বলল, এবারে আমাদের বনের পথ ধরতে হবে। সামনেই ঘন বন, আমরা এই পথেই এগোবো। ম্যাগুয়ার কথা শুনেই কোরা আর অ্যালিসের মুখে অন্ধকার নেমে এলো। মেজর হেওয়ার্ড ওদের মুখের দিকে তাকিয়ে কেমন যেন অস্বস্তি অনুভব করলেন। এতক্ষণ কিন্তু করেননি। তিনি ভাবতে লাগলেন কি করবেন। বনের পথ ধরলে তাড়াতাড়ি হবে এই কথা সত্যি, কিন্তু দায়িত্ব অনেক। আর যদি সোজা বড় রাস্তা ধরে যাওয়া যায় তবে দেরি হবে এ কথা সত্যি, কিন্তু কোনো রকম দায়িত্ব থাকে না। একটু আগেই মূল ফৌজি বাহিনী রয়েছে, এখনও তাদের ধরে ফেলা অসম্ভব কিছু নয়, সুতরাং আশঙ্কার কিছু থাকে না। কিন্তু পরক্ষণেই মেজর হেওয়ার্ড ভাবলেন, এই কাজটা করলে সকলের সামনে তার দুর্বলতা প্রকাশ পাবে, তিনি এদের কাছে ছোট হয়ে যাবেন। এ কথা মনে হতেই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, এই সামনের বনে ঢুকতে হবে বুঝি? বেশ, চলো। অ্যালিস চুপি চুপি বলল, এই ভীষণ বনে আমাদের ঢুকতে হবে, আমার কিন্তু ভয় করছে। মেজর বললেন, আমি আছি, এ পথে গেলে সময় কম লাগবে। কোরা বলল, ভয় পাবার কিছু নেই, চলো এগিয়ে যাওয়া যাক। আসলে আমরা রেড ইন্ডিয়ানদের লাল চামড়াকেই ভয় করি। চামড়াটা লাল না হলে আমরা ভয় পেতাম না, আমরা ওকে স্বাভাবিকভাবেই নিতাম। অ্যালিস বলল, চলো তাহলে। ওরা বনের সরু পথ ধরে ঘোড়া ছুটিয়ে চলতে লাগলো। কিছু দূর এগিয়ে যাবার পর বন আরও ঘন হয়ে এলো। এখানে ঝোপঝাড়, গাছের ডালপালা আর বন্য গাছগাছালি এমন জড়িয়ে আছে যে সূর্যের আলোতেও পথ অন্ধকার হয়ে আছে, চলা প্রায় অসম্ভব। পথ এত সংকীর্ণ যে পাশাপাশি দুজন চলা যায় না, আগুপিছু চলতে হয়। এখানে গাছগাছালির আরও ভিড়, গায়ে এসে লাগে। এইভাবে আরও কিছু পথ চলবার পর সামনে গভীর অরণ্য দেখা গেল। ওরা চমকে দাঁড়ালেন। ম্যাগুয়া বলল, ভয় পাবেন না, এগিয়ে চলুন। ওরা আবার এগুতে লাগলেন। কোরা এবং অ্যালিসের চোখে মুখে ভয়, মেজরের মুখে কোনো কথা নেই। হঠাৎ পেছন থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। কে যেন পেছন দিক থেকে বিদ্যুৎ বেগে এদিকেই আসছে। ভয়ে অ্যালিসের মুখ শুকিয়ে গেল। সে কোরার দিকে তাকালো, কোরা অ্যালিসের দিকে। মেজর হেওয়ার্ড ওদের সতর্ক করে দিয়ে বললেন, ঘোড়া থামাও, পেছন দিক থেকে কেউ একজন এদিকে আসছে বলে মনে হচ্ছে। অ্যালিস এবং কোরা ঘোড়া থামালো। পেছনের অশ্বারোহী সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে মেজর হেওয়ার্ড আপন মনেই বলে উঠলেন, ইংরেজ দেখছি। পরে তিনি অশ্বারোহীকে বললেন, আপনি কে? এই ঘন বনে কেমন করে এলেন? কি দরকার বলুন। অশ্বারোহী বললেন, আপনি ব্যস্ত হবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। পথে শুনতে পেলাম যে আপনারা উইলিয়াম হেনরি ফোর্টে যাচ্ছেন, আমিও সেখানেই যাব। আপনাদের অসুবিধা না থাকলে সঙ্গে যদি আমাকে নেন। মেজর হেওয়ার্ড বললেন, না, আপনাকে আমাদের সঙ্গে যেতে অনুমতি দিতে পারছি না বলে দুঃখিত। অশ্বারোহী মেজরের কাছে এমন জবাব আশা করেননি। তিনি বেশ অপমানিত বোধ করলেন। তখন অ্যালিস চুপি চুপি মেজরকে বলল, ভদ্রলোক যখন ইংরেজ তখন আমাদের সঙ্গে আসতে অসুবিধা কি? উনি এলে আমাদের দলে কিছুটা লোকের সংখ্যা বাড়বে। মেজর তখন চিন্তা করে অশ্বারোহীকে বললেন, আপনার নাম বা পরিচয় কিছুই আমাদের জানা নেই। অশ্বারোহী তখন বললেন, আমার নাম ডেভিড গ্যামোট। ঈশ্বরের নাম গান করে বেড়ানোই আমার কাজ। আমি কোনো ঝামেলা পছন্দ করি না। আমাকে সঙ্গে নিলে আপনারা কোনো বিপদে পড়বেন না। মেজর তখন লোকটির চেহারার দিকে ভালো করে তাকালেন। লোকটি রোগা, লম্বা, হাত পাগুলো কেমন যেন বেয়াড়া। সঙ্গে অস্ত্র বলতে কিছুই নেই, না বন্দুকটি পর্যন্ত। শুধু হাতে আছে মাত্র একটা বাজনা। লোকটিকে ভালো করে দেখে নিয়ে মেজর তাকে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। মেজর এবারে নিশ্চিন্ত হয়ে কোরার সঙ্গে আগে আগে চলতে লাগলেন, পেছনে অ্যালিস এবং গ্যামোট।
গ্যামুট অ্যালিসকে খুশি রাখবার জন্যে ওই নির্জন বনে গান গাইতে শুরু করলো। অ্যালিস ওর কাণ্ড দেখে অবাক। এমন অদ্ভুত মানুষ সে জীবনে দেখেনি। ম্যাগুয়া এতক্ষণ ধরে এই সব ঘটনা এক মনে লক্ষ্য করছিল। এবারে সে গ্যামুটের গান শুনে বিরক্ত হয়ে মেজরকে বলল, এমন চিৎকার করলে আমরা বিপদে পড়ে যেতে পারি। আপনি ওই লোকটাকে থামতে বলুন। এটা গান গাইবার জায়গা নয় বা সময়ও নয়। মেজর গ্যামুটকে থামতে বললেন। গ্যামুট সঙ্গে সঙ্গে চুপ করে গেল। এরপর এই দল বেশ কয়েক ঘন্টা ভালোভাবে পথ চলতে লাগলো। অনেকটা পথ এগিয়েও গেল। তারপর বনের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো। নির্জন রাতে ওই অরণ্য ধীরে ধীরে ঢাকা পড়তে লাগলো। কারো মুখে কোনো কথা নেই। ওরা তখনও চলছে। মেজর এবারে চিন্তিত হলেন। কোরা এবং অ্যালিস দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ল। এবারে যেন বিশ্রাম পেলে ভালো হয়। এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো ম্যাগুয়া ওই গভীর অরণ্যে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি যদিও আপনাদের পথ প্রদর্শক, তবুও আমার বলতে দ্বিধা নেই যে আমি পথ ভুল করে ফেলেছি। আমরা অন্য পথে চলে এসেছি। ম্যাগুয়ার কথা শুনে চমকে উঠলেন মেজর হেওয়ার্ড। তিনি ভাবলেন, লোকটা শত্রুতা করবে নাকি? কোরা এবং অ্যালিস ভয়ে মেজরের মুখের দিকে তাকিয়ে বলল, আমাদের ঘুরে যাওয়াটাই উচিত ছিল। সঙ্গে ফৌজি বাহিনী থাকত। মেজর সে কথার কোনো জবাব দিলেন না। তিনি তীব্র নজরে ম্যাগুয়াকে দেখতে লাগলেন। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, আর সেই সঙ্গে ওদের মধ্যে ভয় ও অস্বস্তি দেখা দিতে লাগলো। সামনেই একটা পাহাড়ি নদী ছলছলিয়ে বয়ে যাচ্ছে। আঁকাবাঁকা তার পথ। এই গভীর অরণ্যে এই অঞ্চলটা একটু হালকা। বিকেলের শেষ আলো অনেক আগেই বিদায় নিয়েছে। গভীর অন্ধকার ধীরে ধীরে এই নির্জন অরণ্যে জায়গা করে নিচ্ছে। চারদিকে চুপচাপ, একটানা নীরবতায় ভরা। সেই নদীর তীরে গা এলিয়ে বসেছিল অপর দুজন ব্যক্তি। একজন রেড ইন্ডিয়ান, চিনগাজগুক। অপরজন খাঁটি ইংরেজ, কিন্তু রোদে পুড়ে পুড়ে গায়ের রং তামাটে, পরনে শিকারীর পোশাক। রেড ইন্ডিয়ানরা এর নাম দিয়েছে হক আই, অর্থাৎ বাজ পাখির চোখ। হক আই একজন আমেরিকান স্কাউট, অত্যন্ত সৎ। এই দুনিয়ায় আপনার বলতে কেউ নেই। শিকার করা তার নেশা এবং পেশা। যত্রতত্র আহার এবং বিহার। থাকবার কোনো নির্দিষ্ট জায়গা নেই। এ অঞ্চলে সমস্ত জায়গা তার জানা। সে এই অঞ্চলে বারবার ঘুরেছে এবং শিকার করে বেরিয়েছে। এ অঞ্চলের লোকেরা তাকে এক ডাকে চেনে। এই চেনার একমাত্র কারণ হলো তার অব্যর্থ লক্ষ্যভেদ। সকলেই জানে যে তার নিশানা কখনো ব্যর্থ হয় না বা হবে না। এমনকি তার শত্রু ফরাসিরাও তার প্রশংসায় পঞ্চমুখ। সে কিন্তু এসব ঘটনার নীরব দর্শক এবং শতবিপদেও নির্বিকার। এই হক আইয়ের বন্ধু চিনগাজগুকও হক আইয়ের মতোই। তিনকুলে আপনজন বলতে কেউ নেই, একমাত্র একটি ছেলে ছাড়া। ছেলেটিও বনে বনে ঘুরে বেড়ায় আর শিকার করে। হক আই ছেলেটিকে খুব ভালোবাসে, নিজের হাতে শিকার শিখিয়েছে। তার দৃঢ় বিশ্বাস একদিন এই ছেলে এই অঞ্চলে চিন ও হক আইয়ের নাম রাখবে। নির্জন রাতে নদীর কূলে বসে দুই বন্ধুতে জোর গল্প চলছিল। চিন বলছিল ডেলাওয়ার তাদের জাত ভাই। এরাই রোকয়দের হটিয়ে দিয়ে মিসিসিপি নদী থেকে সমুদ্র তীর পর্যন্ত রাজত্ব বিস্তার করেছিল, কিন্তু পরে ইংরেজদের সঙ্গে যুদ্ধে হার মানতে হয়েছে। বন্দুকের সামনে তীরধনুকের লড়াই চলে না, ফলে তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। চীন আরও বলল, আমার পূর্বপুরুষেরা রাজা ছিলেন, সেই জন্যে এ অঞ্চলের লোকেরা আজও আমাকে সর্দার বলে ডাকে। কিন্তু ভাগ্য খারাপ, তাই আজ আমি বনে বনে ঘুরে বেড়াচ্ছি। আমার ছেলে আংকাম ডেলাওয়ার রাজবংশের মহিকানদের শেষ বীর ও বংশধর। আমার ছেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মহিকানদের বংশ শেষ হয়ে যাবে। ইতিহাসের পাতা থেকে এ নাম চিরদিনের জন্য মুছে যাবে। হক আই সব কথা শুনল বটে, তবে কোনো জবাব দিল না। তার জবাব দেওয়ার কিছু নেই। সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলল, আচ্ছা, আংকাম আসছে না কেন? এত দেরি তো সে কখনো করে না। আংকামের নাম করতে করতেই আংকাম পাশে এসে দাঁড়ালো। দীপ্ত বলিষ্ঠ চেহারা, কাঁধে একটি মৃত হরিণ। হক আই সেদিকে তাকিয়ে বলল,
আজকে ভোজটা ভালোই হবে দেখছি, হরিণটা ভালোই পেয়েছ। আঙ্কাম তার কাঁধ থেকে মৃত হরিণটা মাটিতে নামিয়ে রেখে বলল, আসবার পথে বনের মধ্যে কিছু ইরোকয়কে ঘোরাফেরা করতে দেখলাম। আমার মনে হয় ওরা কোনো মতলবে ঘুরে বেড়াচ্ছে। আঙ্কামের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে দূরে একটা আওয়াজ শোনা গেল, একটা অস্পষ্ট শব্দ। চিন তাড়াতাড়ি মাটিতে কান পেতে ভালো করে শব্দটা শোনার চেষ্টা করল। তারপর বলল, ঘোড়ার খুরের শব্দ শুনতে পাচ্ছি। হক আই, তুমি তৈরি হয়ে নাও, বিপদ আসছে। হক আই নিজেকে সতর্ক করে বনের পথের দিকে একভাবে তাকিয়ে রইল। শত্রুর সঙ্গে মোকাবিলার জন্য সে এখন প্রস্তুত। কিছুক্ষণ পর বনের মধ্যে থেকে ঘোড়ায় চেপে যারা বেরিয়ে এলেন তারা হচ্ছেন ডেভিড গ্যামুক এবং ডাঙ্কান হ্যাওয়ার্ড। হ্যাওয়ার্ড ঘোড়া থেকে নেমে বসে পড়লেন। এত পরিশ্রান্ত তিনি জীবনে হননি। তিনি বসে পড়েই হক আইকে বললেন, আমরা এই বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি, গোলক ধাঁধার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমরা অত্যন্ত পরিশ্রান্ত, সেই জন্যে আপনাদের সাহায্য প্রার্থনা করি। হক আই অবাক চোখে প্রশ্ন করল, সে কি, আপনারা কোথা থেকে আসছেন আর যাবেনই বা কোথায়? ডাঙ্কান হ্যাওয়ার্ড বললেন, আমরা উইলিয়াম হেনরি ফোর্টে যাব, অ্যাওয়ার্ড ফোর্ট থেকে আসছি। কিন্তু অসুবিধা দেখা দিয়েছে একজন রেড ইন্ডিয়ানকে নিয়ে, যে আমাদের পথ দেখিয়ে নিয়ে আসছিল। হক আই বলল, কেন, কি ব্যাপার? হ্যাওয়ার্ড বললেন, লোকটা এখন আমাদের বলছে যে সে নাকি পথ ভুল করে ফেলেছে। এখন আমরা কি করি বলুন তো? সঙ্গে আমার দুজন মহিলাও আছেন। হক আই খুব আশ্চর্য হয়ে বলল, কিন্তু এমন তো হতে পারে না। এই বনের সমস্ত পথ, সমস্ত জায়গা রেড ইন্ডিয়ানদের নখদর্পণে। তারা এ পথ ভুল করতে পারে না। উইলিয়াম হেনরি কোর্ট এই অঞ্চলের একেবারে বিপরীত দিকে। আপনারা সম্পূর্ণ উল্টো পথে এসে পড়েছেন। হ্যাওয়ার্ড তখন একটু ভীত গলায় বললেন, এখন আমরা কি করতে পারি? হক আই একটু চিন্তা করে বলল, আপনারা কি লোকটাকে বিশ্বাসী বলে মনে করেন? আপনারা ঠিক জানেন যে সে শত্রুপক্ষের লোক নয়? কোনো মতলব নিয়ে আপনাদের সঙ্গে আসছে কিনা সেটাও তো দেখা দরকার। হ্যাওয়ার্ড বললেন, আপনার এত কথার কোনোটাই আমি জবাব দিতে পারবো না, কারণ লোকটাকে আমি চিনি না। তবে সে নিজেকে উইলিয়াম হেনরি কোর্টের লোক বলে পরিচয় দিয়েছে। হক আই সে কথা শুনে অবাক হয়ে বলল, সে কি মশাই, তাহলে তো বিপদ অনিবার্য, চলুন লোকটাকে দেখে আসি। হ্যাওয়ার্ড হক আইকে ম্যাগুয়ার কাছে নিয়ে এলো। ম্যাগুয়া তখন একটা গাছে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছে। সে যে পথ হারিয়ে ফেলেছে তার জন্যে তার চোখে মুখে কোনো উদ্বেগের ছাপ নেই। হক আই দূর থেকে ম্যাগুয়াকে দেখে বলল, আমার ধারণা ভুল হয়নি, এই লোকটা ইরোকয়দের দলের লোক। আশেপাশে নিশ্চয়ই এদের কোনো ঘাঁটি আছে। লোকটা আপনাদের ওই ঘাঁটিতে নিয়ে যেতে চাইছে। ওকে ছেড়ে দেওয়া চলবে না, আটকাতে হবে। হ্যাওয়ার্ড বললেন, কিন্তু কেমন করে? আমার সঙ্গে কর্নেল মনরোর 2 কন্যা আছেন, সেই জন্যে আমি বেশি শঙ্কিত হচ্ছি। হক আই বলল, শঙ্কার কোনো কারণ নেই। ওদের দল আমাদের আক্রমণ করবার আগেই আমাদের উচিত ব্যবস্থা নিতে হবে। আপনারা এগিয়ে গিয়ে ওর সঙ্গে আলাপ করতে থাকুন। ওদিকে চীন ও আঙ্কাম ওকে ঘিরে ধরে আটকে ফেলবে। হ্যাওয়ার্ড বললেন, বেশ, আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের ব্যবস্থা নিন। হ্যাওয়ার্ড আর কথা না বলে ম্যাগুয়ার কাছে এগিয়ে গিয়ে বললেন, সর্দার, এবারে আমাদের একটা কিছু বলে দাও। তুমি তো দিব্যি আরামে বসে আছো, কিন্তু আমরা তো এভাবে বসে থাকতে পারি না। ব্যবস্থা একটা কিছু করতেই হয়। আমরা এই বনের মধ্যে একজন শিকারীকে পেয়েছি। তুমি যদি অনুমতি করো তবে আমরা তার সঙ্গেই রওনা হয়ে যাই। ম্যাগুয়া চোখ তুলে বলল, আপনারা যদি আমাকে বিশ্বাস করতে না পারেন তবে যেতে পারেন, আপনাদের ছেড়ে দিলাম। আমি এবারে আমার নিজের পথ ধরব। হ্যাওয়ার্ড বললেন, নিজের পথ ধরবেন মানে? নিজের কোন পথ? কর্নেল মনরোর সঙ্গে দেখা হলে তাকে কি বলবো যে তুমি তার 2 কন্যাকে জঙ্গলে ফেলে পালিয়েছ? আমি মনরোর কাছে আর ফিরে যাচ্ছি না, আমি আমার নিজের ডেরায় ফিরে যাচ্ছি। ম্যাগুয়া উঠে দাঁড়ালো। হ্যাওয়ার্ড এখন নিঃসন্দেহ হলেন যে ম্যাগুয়ার মতলব অন্য। সে ইচ্ছে করেই এ কাজ করেছে। ম্যাগুয়া চলে যাবার জন্যে পা বাড়াতেই হ্যাওয়ার্ড তাকে ধরতে গেলেন, কিন্তু পারলেন না। ম্যাগুয়া হ্যাওয়ার্ডকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গভীর বনে অদৃশ্য হয়ে গেল। হ্যাওয়ার্ড তখন বেবাক অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। গাছের আড়াল থেকে চীন আর আঙ্কাম এই ঘটনা লক্ষ্য করছিল। তারা ছুটে এসে ম্যাগুয়াকে তাড়া করল।
হক আইও আর অপেক্ষা না করে ম্যাগুয়াকে লক্ষ্য করে গুলি করল, কিন্তু ম্যাগুয়া তাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তবু চীন ছাড়বার পাত্র নয়। সে আরেকবার গুলি করে ম্যাগুয়াকে ওই বনের মধ্যে অনুসরণ করল এবং হক আইকে বলল, তাড়াতাড়ি চলে এসো, ওদের দল এক্ষুনি এসে পড়বে। হেওয়ার্ড বললেন, আপনারা এভাবে আমাদের ফেলে চলে যাবেন না, আমাদের সঙ্গে মহিলা আছেন। আপনারাও যদি এই বিপদে আমাদের ত্যাগ করে চলে যান তবে আমরা কার কাছে আশ্রয় চাইব? হক আই বলল, আপনাদের আমরা সাহায্য করতে পারি একটা শর্তে। বলুন কি শর্তে? এখন থেকে আমরা যা বলবো করতে হবে, যে জায়গায় নিয়ে যাব যেতে হবে এবং জায়গার নাম গোপন রাখতে হবে। রাজি থাকেন তো মহিলাদের নিয়ে চলে আসুন, আর দেরি করবেন না। হেওয়ার্ড রাজি হয়ে গেলেন এবং ওদের অনুসরণ করলেন। ম্যাগুয়া চলে যাওয়াতে খুবই ভাবনার কারণ হয়ে দাঁড়ালো, কারণ আংকাম বনের মধ্যে যে ইরোকয়দের দেখে এসেছে, ম্যাগুয়া যদি ওদের সঙ্গে মিলতে পারে তবে আক্রমণ অনিবার্য। এ বিপদ এড়ানো যাবে না। সুতরাং যদি এড়াতে হয় তবে পালাতে হবে। আজকের রাতটা গোপনে কোথাও কাটিয়ে সকালে দিনের আলোতে উইলিয়াম হেনরি কোর্টের দিকে রওনা হতে হবে। গোপনে পথ চলতে চলতে হেওয়ার্ড চুপি চুপি কোরা ও অ্যালিসকে সব কথা খুলে বললেন। শুনে ওরা অত্যন্ত ভীত হলো। হক আই চীনকে বলল, তুমি এদের ঘোড়াগুলো ভালো জায়গায় বেঁধে রেখে এসো, দেখবে শত্রুরা যেন জানতে না পারে। আমরা আজকে রাতের মতো একটা গোপন জায়গার সন্ধানে এই পাহাড়ি নদীপথে এগুচ্ছি। তোমরা পরে আমাদের সঙ্গে যোগ দিও। রাতটা কোনোভাবে কাটাতে পারলে সকালে যা হোক কিছু একটা ব্যবস্থা করা যাবে। নৌকায় উঠে হেওয়ার্ড কোরা এবং অ্যালিসের মনে সাহস জোগাবার জন্যে বললেন, তোমরা ভয় পেও না, এরা খুব ভালো লোক। আমরা কিছুক্ষণের মধ্যেই নিরাপদ জায়গায় পৌঁছে যাব। কোরা বলল, আমরা ভয় পাচ্ছি না, কারণ জানি যে এখানে ভয় পেয়ে কোনো ফল হবে না। কপালে যা আছে তা ঘটবেই। সুতরাং আমাদের এখন সাহস সঞ্চয় করতে হবে। হক আই নৌকা টানতে টানতে বলল, আপনারা আস্তে কথা বলুন, বাতাসেরও কান আছে। আমরা এখনো শত্রুর কবল মুক্ত নই, যে কোনো সময় বিপদ আসতে পারে। নৌকা তরতরিয়ে বয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর চীন ও আংকাম এসে হাজির হলো। হক আই বলল, ঘোড়াগুলো ভালো জায়গায় বেঁধে রেখেছ তো? সকালে না পাওয়া গেলে এদের যাত্রা করা অসম্ভব হবে। চীন বলল, ভয়ের কোনো কারণ নেই, ওদের খুঁজে বার করা কারো সাধ্য নেই, সকালে ঠিক পাওয়া যাবে। হক আই বলল, আংকাম যে হরিণটা মেরেছে ওটাকে নিয়ে তোমরা হাঁটা পথে চলে যাও, আমরা নৌকায় যাচ্ছি। সে কথায় দুজন মহিকান সম্মতি জানিয়ে ওই বনের মধ্যে মিলিয়ে গেল। এদিকে পাহাড়ি নদীর স্রোতে নৌকা বিদ্যুৎ বেগে এগিয়ে যেতে লাগলো। কোরা এবং অ্যালিস ভয় পেয়ে বলল, আপনি আস্তে চালান, না হলে আমরা ডুবে যাব। হক আই বলল, ভয় পাবার কিছু নেই, স্রোতের টানটা বেশি। অবশেষে হক আই নিজের মন মতো জায়গায় এসে নৌকা বাঁধল। সামনেই একটা প্রকাণ্ড পাহাড় এবং তাতে একটি বড় গুহা। হক আই বলল, আজ রাতটা আমরা এই গুহাতেই কাটাবো। তবে ভয়ের কোনো কারণ নেই, আপনারা আগেই গুহাতে ঢুকবেন না, গুহার সামনে অপেক্ষা করুন, আমি আসছি। হক আই কথা শেষ করেই আবার নৌকা নিয়ে অন্ধকারে নদীপথে মিলিয়ে গেল এবং একটু পরে চীন ও আংকামকে নিয়ে ফিরে এলো। এদের চলাফেরা হেওয়ার্ডের কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হতে লাগলো। সেই জন্যে হেওয়ার্ড বললেন, এই জায়গাটা কি রেড ইন্ডিয়ানদের কাছে নিরাপদ বলে আপনি মনে করেন? যদি ওরা দল বেঁধে আমাদের আক্রমণ করে তখন আমরা কি করতে পারি? হক আই বলল, তাহলে আমরা তার জবাব দিতে পারি এবং হত্যা করতে পারি, কিন্তু তার দরকার হবে না। এ জায়গা নিরাপদ বলেই আমরা এখানে এলাম। হক আই কথা বলতে বলতে কাঁধ থেকে মৃত হরিণটা নামিয়ে রেখে চীন ও আংকামকে নিয়ে আবার ওই অন্ধকারে মিলিয়ে গেল। এদের চলাফেরা হেওয়ার্ড, কোরা এবং অ্যালিসের কাছে ভয়ানক অস্বাভাবিক বলে মনে হচ্ছিল এবং সন্দেহ বাড়তে লাগলো। তবে এ রহস্যের সমাধান হতে খুব বেশি দেরি হলো না। হঠাৎ এক পাহাড়ি গুহার মুখের সামনে মশালের আলো জ্বলে উঠতে দেখা গেল এবং বোঝা গেল যে সেখানে হক আই ও আংকাম দাঁড়িয়ে কি যেন করছে। কিছুক্ষণ পরে হক আইয়ের গলা শোনা গেল। সে বলল, আপনারা এই মশালের আলোতে গুহার ভিতরে ঢুকে পড়ুন, শত্রুপক্ষ এই আলো দেখতে পেলে আর রক্ষা নেই। হেওয়ার্ড তখনই কোরা এবং অ্যালিসকে নিয়ে সেই গুহার ভিতরে ঢুকে পড়লেন। আংকাম একটা ভারী চটের মতো জিনিস দিয়ে সেই গুহার মুখ ঢেকে দিল, যাতে আলোটা বাইরে থেকে দেখা না যায়।
হ্যাওয়ার্ড গুহাতে ঢুকে আর দাঁড়াতে পারলেন না। সারাদিনের ধকলে তিনি খুবই ক্লান্ত বোধ করতে লাগলেন। তিনি বসে পড়লেন। চিনের বসে থাকবার সময় নেই। সে কোথা থেকে কিছু ডালপালা জোগাড় করে আগুন জ্বেলে ফেলল। তারপর ওই হরিণটাকে ভালো করে কেটে কুটে রান্না চাপালো। সামনে হক আইকে দেখে হ্যাওয়ার্ড বললেন, আমরা তো গুহায় ঢুকলাম, কিন্তু শত্রুপক্ষ যদি সামনে থেকে আক্রমণ করে তবে আত্মরক্ষার উপায় কি? হক আই হেসে বলল, এই গুহার শেষে আরেকটি মুখ আছে বাইরে যাবার জন্যে। আশা করি তেমন কিছু প্রয়োজন পড়বে না। এমন সময় বাইরে সেই বনের মধ্যে এক অমানসিক চিৎকার সমস্ত অরণ্যকে কাঁপিয়ে দিল। অ্যালিস ভয়ে উঠে পড়ল। তার মুখ দেখে মনে হলো যেন শরীরের সমস্ত রক্ত শুকিয়ে যাচ্ছে। হক আই বলল, হঠাৎ কিসের শব্দ, কিসের চিৎকার? এত ভয়াবহ চিৎকার আমি জীবনে শুনিনি। পরে সে আঙ্কামকে বলল, আঙ্কাম, বাইরেটা ভালো করে দেখে এসো তো। আঙ্কাম আর দেরি না করে সেই বনের অন্ধকারে মিলিয়ে গেল। চিন গুহার মধ্যে যে আগুন জ্বেলেছিল তাকে ঘিরে সবাই বসে। হক আই তার বন্দুকটা ভালো করে পরীক্ষা করে দেখছিল যে গুলি ভরা আছে কিনা। সবাই আঙ্কামের প্রতীক্ষায় গুহার মুখের দিকে তাকিয়ে। প্রত্যেকের মনেই এক ভয়, যদি আঙ্কাম কোনো অশুভ সংবাদ আনে। আগুনের আলোতে প্রত্যেকের ছায়াগুলো দেওয়ালে পড়ে এক অদ্ভুত বিকৃত ছবি তৈরি হচ্ছিল। ওই ছবিতে কোনো মানুষকেই সঠিক চেনা অসম্ভব। সকলে সেই ছবিগুলো দেখছিল আর আঙ্কামের কথা ভাবছিল। আঙ্কাম অবশ্য বাইরে গিয়ে খুব বেশি দেরি করেনি। সে ফিরে এসে বলল, কিছুই দেখতে পেলাম না। বনের মধ্যে কোথাও কিছু ঘটেছে বলে মনে হয় না। আর কোনো শব্দও শোনা যায়নি। হক আই বলল, তাহলে ওটা কিছু নয়, আমাদেরই মনের ভুল। পরে তিনি হ্যাওয়ার্ডকে বললেন, সামান্য শব্দে ভয় পাবার কিছুই নেই। কোনো কিছু যদি আদৌ ঘটে তবে আমরাও জবাব দিতে পারবো। আপাতত আমরা আমাদের খাওয়া শেষ করে দিব্যি আরামে ঘুম দিতে পারি। এই বনের মধ্যে এমন নিরাপদ জায়গা আর আপনি কোথাও পাবেন না। কর্নেল মনরোর কন্যাদের একটু জিরিয়ে নিতে বলুন। আবার সূর্য উঠলেই আমাদের যাত্রা শুরু করতে হবে। হ্যাওয়ার্ড বললেন, আপনার কথাই ঠিক। কোরা এবং অ্যালিসের একটু বিশ্রাম দরকার, না হলে অসুস্থ হয়ে পড়তে পারে। সে কথা শুনে কোরা এবং অ্যালিস উভয়ে পরস্পরের দিকে তাকালো এবং মৃদু গলায় বলল, রাতের মতো আমরা রক্ষা পেয়েছি বলা চলে। আমরা আপাতত নিশ্চিন্ত হতে পারি। ধন্যবাদ।